নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাড়ির খবর নিয়ে আবার আপনাদের সামনে এসে গেছি। এবারে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কাশ্মীর এবং কাশ্মীরে আগে পশ্চিমবঙ্গেও মুর্শিদাবাদে সম্পূর্ণ একটা বিযুক্ত ঘটনা, মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু মুর্শিদাবাদে শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই সমস্ত এলাকায় যে কাণ্ড কারখানাটা হয়েছে সেটাকে বিজেপির রাজনৈতিক প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে যে হিন্দুদের হত্যা করা হচ্ছে, একটা হিন্দু নরমেধ যজ্ঞ শুরু হয়েছে। আজকে যখন কাশ্মীরে এই ঘটনাটা হলো তখন দেখা যাচ্ছে যে কাশ্মীরে একটা পর্যটকদের ওপর আক্রমণ, এবং সেই পর্যটকদের আক্রমণের শিকার হয়েছে কিন্তু ঘটনাচক্রে হিন্দুরাই। এমনকি এবারে যে পাক জঙ্গি সংগঠন, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন এই কাণ্ড কারখানাটা করলো, তারা কিন্তু সেখানে অভিনব একটা পদ্ধতিতে বলল যে কারা কারা এখানে হিন্দু আছে, অর্থাৎ হিন্দুদের চিহ্নিত করে হিন্দুদেরকেই মারা হবে। অর্থাৎ এই যে পেহেলগাঁও এবং মুর্শিদাবাদ, এই দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা হলেও বিজেপি এবং আরএসএস তথা সংঘ পরিবার তাদের প্রচারের বিষয়বস্তু যেটা প্রধান হাতিয়ার করেছে, তারা এটাকে হিন্দু একটা দের আক্রান্ত, অর্থাৎ ভিকটিম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, এবং এটা নিয়ে এমন প্রচার একটা শুরু হয়েছে। এবং এখন তো আজ থেকে মানে 20-30 বছর আগে যে প্রচারটা হতো সেখানে সোশ্যাল মিডিয়ার কোনো উপস্থিতিই ছিল না। এখন সোশ্যাল মিডিয়া কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ নির্ধারক শক্তি হিসেবে মাথা চাড়া দিয়েছে। আমার আজকের হাড়ির খবরের বিষয় হচ্ছে, অর্থাৎ হাড়ির খবর কি বলছে, অর্থাৎ এখানে এই যে ঘটনাটা দেখুন, এই ঘটনাটা কে করেছে, কারা করেছে, তার পেছনে নানান রকমের গুজব, এসবের মধ্যে আমি যাবই না, তার কারণ গুজবে কান দেবেন না। কিন্তু একটা কথা কিন্তু বারবার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন না থাকতো, নির্বাচনী যে গণতন্ত্রের নামে, গণতন্ত্রের নামাবলীর নামে যে একটা ইলেকটোরাল অটোক্রেসি, অর্থাৎ নির্বাচনী স্বৈরতন্ত্র কায়েম হয়েছে গোটা পৃথিবী জুড়ে, ভারত তার ব্যতিক্রম নয়, এবং সেখানে আজকে যদি এই নির্বাচনী রাজনীতিটা না থাকতো, রাজনৈতিক দলগুলো যদি না থাকতো, তাহলে বোধহয় কাশ্মীরের সন্ত্রাসও থাকতো না, তাহলে হয়তো এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন থাকতো না। আজকে ভারত পাকিস্তানের বিরোধও 1947 সালের যে বিষবৃক্ষ রোপণ হয়েছে, সেটার বারবার আমরা কি দেখেছি, আমাকে একজন মানে কূটনীতিক দিল্লিতে বলেছিলেন যে ভারত আর পাকিস্তানের সম্পর্কটা হচ্ছে একটা তৈলাক্ত বাঁশে একটা বাঁদরের ওঠানামা। একবার যুদ্ধ হয়, তারপরে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়, কূটনৈতিক প্রত্যাঘাত হয়, তারপরে আবার শান্তি প্রক্রিয়া শুরু হয়, আলাপ আলোচনার প্রক্রিয়া শুরু হয়। কদিন আগেই তো এসসিও বৈঠকে, সাংহাই কোঅপারেশনের বৈঠকে ভারত প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদ গেছে, এবং সেখানে তো পাকিস্তান হোস্ট কান্ট্রি, ভারত কিন্তু বয়কট করেনি, কদিন আগের কথা। তাহলে আজকে আবার কূটনৈতিক প্রত্যাঘাতের পথে যেতে হচ্ছে। তাহলে কূটনৈতিক প্রত্যাঘাতও যেটা হলো, সেই কূটনৈতিক প্রত্যাঘাত তো আমি বলি মরার গায়ে খাড়ার ঘা, কেননা কোনো দু দেশের মধ্যে কোনো কূটনৈতিক কোনো সম্পর্কই ছিল না, কূটনীতিক নেই। দু দেশের কমিশনার, হাই কমিশনার, ভারতের ইসলামাবাদে মানে কর্মরত রাষ্ট্রদূত সর্বশেষ হচ্ছে অজয় বিসারিয়া। অজয় বিসারিয়া অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত সচিব ছিলেন, আইএফএস অফিসার। সেই অজয় বিসারিয়া ছিলেন শেষ রাষ্ট্রদূত, তারপরে ভারতের কোনো রাষ্ট্রদূত নেই। কিন্তু সেই কূটনৈতিক প্রত্যাঘাতের আলোচনার পরে আসবো, কিন্তু মূল আলোচনার বিষয়বস্তুটা আজকে হচ্ছে যে বিজেপি কি পারবে, বিজেপি কি সফল হবে। অর্থাৎ দুটো দিক আছে, একটা দিক হচ্ছে সন্ত্রাস দমন, কাশ্মীরের ঘটনাটা। এখন কাশ্মীরের ঘটনার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করাটা খুব একটা অর্বাচীনের মতো কাজ হবে, যেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কাশ্মীরের জঙ্গি সংগঠনদের মদত দিয়ে সেখানে ঘটনাটা ঘটাননি,
অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে সমস্ত রিল যেভাবে প্রচারের একটা হাতিয়ার হয়েছে, সেটা কাজ করবে কি করবে না সেটা পরের কথা। কিন্তু আজকে যদি পশ্চিমবঙ্গে শতকরা 30% সংখ্যালঘু মানে জনসমাজ না থাকতো, আজকে যদি 2026-এর বিধানসভা নির্বাচন না থাকতো, বিজেপির লক্ষ্যটা যদি এখানে নির্বাচনী লক্ষ্য না হতো, তাহলে পরিস্থিতিটাও কিন্তু পশ্চিমবঙ্গের এরকম হতো না। এখন কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে, দেখুন কাশ্মীরের যে ঘটনা ঘটেছে সেটাতে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে কি হয়নি, বাকি সব ভুলে যান। আমার এই প্রশ্নটার উত্তর দিতে হবে যে এখানে গোয়েন্দা ব্যর্থতা হয়েছে কি হয়নি। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যখন আলোচনা করছে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা প্রত্যাঘাতে যাব, এবং নরেন্দ্র মোদী সেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকের পর অল পার্টি বৈঠক যেটা ডেকেছেন, সেই অল পার্টি বৈঠকেও কিন্তু যে সমস্ত নেতারা এক একটা বিরোধী নেতা মানে দলের প্রকৃত নেতা তাদেরকে ডেকে কিন্তু অল পার্টি মিটিং হয়নি। এখানে অটল বিহারী বাজপেয়ী যখন কার্গিলের সময় মনে আছে যে অল পার্টি মিটিং যেটা হয়েছে সেটা সংসদের অল পার্টি মিটিং নয়, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মুখ্যমন্ত্রী তিনি তো সংসদে নেই, অথচ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নির্ধারক শক্তি, স্ট্যালিন ডিএমকের নির্ধারক শক্তি, অখিলেশ সমাজবাদী পার্টির নির্ধারক শক্তি, কাশ্মীরের ঘটনা, সুতরাং কাশ্মীরের যে সমস্ত দল রয়েছে এমনকি মেহবুবা মুফতিকেও তো ডাকা উচিত। তার কারণটা হচ্ছে যে কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেটার নিরসনের জন্য কাশ্মীরি প্রতিনিধিত্ব থাকা উচিত কি উচিত নয়। এখন কথাটা হচ্ছে যে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এখানে তিনি দায়ী নাকি কেন্দ্র দায়ী, এই ব্লেম গেমটা কিন্তু কোনো উদ্দেশ্য সাধন করবে না। তার কারণটা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে এটা নির্বাচন, এমনকি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে নির্বাচন করা উচিত, প্রধানমন্ত্রীও তো তার পক্ষে রায় দিয়েছিলেন, এবং গোটা পৃথিবী জুড়ে তখন আমেরিকাও কিন্তু বলেছিল কাশ্মীরে ভোট হওয়া উচিত। এবং তখন কিন্তু বিজেপির মধ্যেও মত পার্থক্য ছিল। তার কারণ এখনো অনেকে মনে করে যে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি থাকলে হয়তো আজকে এই পরিস্থিতিটা হতো না। এখন এখানে জয়শঙ্করের যে কূটনৈতিক লাইন আর অমিত শাহর যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে রাজনৈতিক লাইন, তার মধ্যেও মতপার্থক্য থাকতেই পারে, এবং মতপার্থক্য নিরসনের জন্যই তো জয়শঙ্কর এবং অমিত শাহ যৌথভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেছেন। সুতরাং এগুলো কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, কার্গিল যুদ্ধের পর সুব্রমণিয়াম কমিটি তৈরি হয়েছিল, 4টে টাস্ক ফোর্স তৈরি করার নিদান দেওয়া হয়েছিল, এবং সেই 4টে টাস্ক ফোর্সে সময় আমার মনে আছে লালকৃষ্ণ আডবাণী তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, তিনি সুব্রমণিয়াম কমিটির রিপোর্টের ভিত্তিতে সুপারিশগুলো কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। সেই সুপারিশগুলো আজকের সাংবাদিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে সুব্রমণিয়াম কমিটির সেই কার্গিলের পর যে সমস্ত গোয়েন্দা ব্যর্থতা এবং বারবার পাক সন্ত্রাস হয় সেগুলোর নিরসনের জন্য যে সুপারিশগুলো করা হয়েছিল, সেই সুপারিশগুলো কতগুলো কার্যকর হয়েছে, কতগুলো কার্যকর হয়নি। সুতরাং এই প্রশাসনিকতা কিন্তু একটা আলাদা বিষয়, সেটার দিকে আমরা নজর দেব না, তার বদলে আমরা গোটা জিনিসটাকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছি হিন্দু এবং মুসলমান এই দ্বৈরথে। অর্থাৎ এই মুহূর্তে যদি ভারতবর্ষে কোনো মুসলমান না থাকে তাহলেই ভারতের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে যদি পাকিস্তানকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া যায় তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই যদি হতো তাহলে 47 সালের পর তো 4টে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে। কার্গিলের যুদ্ধটাকে যদি প্রকৃত পূর্ণ যুদ্ধ ধরা হয় তাহলে 4টে যুদ্ধের পরও কিন্তু এমনকি পাকিস্তানকে তো ভাতে মারার রণকৌশল নিয়ে আজকে পাকিস্তানের আছেটা কি, পাকিস্তানের অর্থনীতির কি অবস্থা, অথচ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আবার নতুন করে সম্পর্ক গড়ে উঠছে। আমি বলি এগুলো তো হচ্ছে রক্তবীজের মতো, এবং সন্ত্রাসবাদের মধ্যে কিন্তু কোনো ধর্মের কোনো স্থানই নেই। ইসলাম কখনো বলেনি যে মানুষকে হত্যা করতে হবে, কোনো ধর্ম কি কখনো বলতে পারে? হিন্দু ধর্ম মানে, আমি এই যে একটা কথা একজন বাবাজি তিনি বলছিলেন যে খ্রিস্টানরা খ্রিস্টান, ইসলাম যারা মানেন তারা হচ্ছে গিয়ে মুসলমান, তারা হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে ইসলাম, যারা বৌদ্ধ, আর শুধুমাত্র হিন্দুরা হচ্ছে সেকুলার।
এটা কেমন করে হয়? আমার কথাটা হচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ফ্যালাসি তৈরি হচ্ছে। হিন্দুরা সেকুলার, এটা অতি সরলীকরণ। সেকুলার সবাই, অর্থাৎ যিনি মুসলিম, ইসলাম মানছেন, তিনিও সেকুলার, অর্থাৎ এটা আদর্শ পরিস্থিতি। এখন কে সেকুলার হবে এবং কে সেকুলার হবে না, সেকুলার হওয়া মানে কিন্তু অহিন্দু হওয়া নয়। হিন্দু হয়েও আমি, যেটা শিকাগো বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অর্থাৎ আমি আমার হিন্দু ধর্মের যে পরিসর, সেই পরিসরকে গুরুত্ব দেব, শ্রদ্ধা করব, কিন্তু আমার হিন্দু ধর্মের মানে আমার যে মহিমা, তার প্রতিষ্ঠা করার জন্য আমাকে মুসলিম নিধন করতে হবে, আমাকে খ্রিস্টানদের মারতে হবে, সেখানে প্যালেস্টিনের সমস্ত শেষ করে দিতে হবে সবাইকে, তবে আমি ধর্মযুদ্ধ। ক্রুসেড তো কত দিন ধরে, কত বছর ধরে, যুগ যুগ ধরে হয়ে গেল, সভ্যতার সংকটের তো নিরসন হলো না। তাহলে এতগুলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরেও, জিয়াউল হক পাকিস্তানের হেরে যাওয়ার পরেও তিনি থিওরি অফ 1000 কাটস দিয়েছিলেন, অর্থাৎ ভারতকে টুকরো টুকরো করতে হবে। অপারেশন টোপাক হয়েছিল, এবং সেই অপারেশন টোপাকে শুধু কাশ্মীর না, উত্তর পূর্বাঞ্চলকেও জিয়াউল হক ঢুকিয়েছিলেন। সুতরাং এই মানে পুরো অ্যাপ্রোচটাতে একটা বিসমিল্লাহ গলদ হচ্ছে, অর্থাৎ আমরা গোটা জিনিসটাকে হিন্দু এবং মুসলমানের একটা প্রিজমে দেখছি। যখন কোনো শহীদ, সে হচ্ছেন সেনা, সন্ত্রাসবাদ দমন করতে গিয়ে নিহত হয়েছে, ঘটনাচক্রে কলকাতা বিমানবন্দরে তার মরদেহ এলো, দেখা গেল যে তিনি পশ্চিমবঙ্গবাসী একজন মুসলমান, তখন তিনি মুসলমান, কিন্তু বিজেপি বা আরএসএস এর নেতা তাকে শহীদ সম্মান জানানোর জন্য সেখানে গিয়ে তারা কিন্তু তাকে প্রণাম জানাতে দৌড়চ্ছেন না, তার কারণ তিনি তো মুসলমান। এবং তাকে পরিচয় দেবার সময় বলা হচ্ছে যে তিনি হলেন শহীদ সেনা জওয়ান। তাকে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যদি সেই হিন্দু জওয়ান হয়, তাহলে জওয়ান আইডেন্টিটির থেকেও বড় আইডেন্টিটি হচ্ছে হিন্দু। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটার মধ্যে কিন্তু একটা প্রেজুডিসড অ্যাপ্রোচ আছে, অর্থাৎ এটাকে একটা রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করার একটা প্রবণতা কাজ করছে। এবং সেই রাজনীতিটা বিজেপি যে করছে, তার সুফল পেতেও পারে। এবং বিহারে যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে বিজেপির, আজকে নরেন্দ্র মোদী কিন্তু অল পার্টি মিটিংয়ে থাকেননি, নরেন্দ্র মোদী কিন্তু কাশ্মীরে যাননি, কিন্তু তিনি বিহারে গিয়ে গামছা গায়ে দিয়ে তিনি বক্তৃতাতে তিনি কিন্তু বলেছেন যে আমি কাউকে ছাড়বো না। সেটা বিহারে গিয়ে কেন বলছেন? বিহারে তো নির্বাচন আসছে, এবং তার মধ্যে আবার ইংরাজিতে একটা অংশ তিনি বলেছেন। তার কারণটা হচ্ছে যে তিনি ইংরাজিতে এই বক্তব্যটা ইউনাইটেড নেশন থেকে G20 সমস্ত দেশগুলো যারা বৈঠকে সামিল হচ্ছে তাদের কাছেও তিনি পাকিস্তান সম্পর্কে একটা আন্তর্জাতিক জনমত তৈরি করছেন। এরা আমি বলবো একটা সুপার পলিটিক্স। কে মরলো না, মানুষ যদি নাই মরে তাহলে রাজনৈতিক নেতাদের রুটি শাঁকা কি করে হবে? রাজনীতির রুটি শাঁকাটা তো দরকার, এবং তার জন্য তার রাজনৈতিক ডিভিডেন্ড তিনি পেতেই পারেন। আজকে যদি এই ঘটনার পর বিহারের রাজনৈতিক মেরুকরণ, মানে ধর্মীয় মেরুকরণ এত তীব্র হয়ে যায় যে তেজস্বী যাদবদের যাদব ভোটটাই মানুষ ভুলে যাবে, তারা সবাই হিন্দু হয়ে গিয়ে বিজেপিকে ভোট দেবে, নীতিশ কুমার পর্যন্ত বিগ থাম হয়ে গেল, তার কুর্মী ভোট তো বোধহয় সামান্য কিছু শতকরা পরিমাণ, তিনি আলবিদা বলে বিদায় গ্রহণ করবেন, আর তেজস্বী যাদব হায় যাদবদের কি হলো, সমস্ত বিজেপি হিন্দু ভোট নিয়ে চলে যাবে। আর ওদিকে উত্তরপ্রদেশে ভোটও আসছে, সেখানেও বল্লে যোগী আদিত্যনাথ। আরও যদি এরকম 2-3টে ঘটনা হতো আরও ভালো হতো। মুর্শিদাবাদের পর যদি হুগলি কিংবা ডায়মন্ড হারবারে যদি এরকম হতো, তাহলে পশ্চিমবঙ্গ তো। সমস্যাটা হচ্ছে যে জিনিসটা বিহারের সম্ভাবনাটা বিজেপি অনেক বেশি মনে করছে যে এবার বিজেপির মুখ্যমন্ত্রী বিহারেও হয়ে যাবে। বিহারের বিজেপি মুখ্যমন্ত্রী বড়ি বাত হ্যায়, ছোটি বাত নেই হ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গে কি সেটা হবে? মূল প্রশ্নটা এখানে আসছে যে পশ্চিমবঙ্গে কিছুতেই সেটা মমতাকে করা যাচ্ছে না। এবং আরো মজার ব্যাপার, গোটা দেশ জুড়ে কাশ্মীরের ইস্যুতে সব থেকে বড় টার্গেট কিন্তু বিজেপির মমতা। এবং উত্তরপ্রদেশ বিহারের সমস্ত রিলগুলো আমি দেখছি যে মমতার যে ইস্তফা দাবি করছে কাশ্মীরের ঘটনার জন্য, এবং সেখানে কিন্তু মমতার কত বড় মুসলমান, মমতা কত বড়, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা সর্বভারতীয় ক্ষেত্রে। তার কারণ
এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে মানে তেজস্বী যাদব কিংবা অখিলেশ তাদের থেকে অনেক বেশি হাই প্রোফাইল অ্যান্টি, এটা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপুটেপনার জন্য। যতবার বিজেপি যতবার আলো জ্বালাতে যায় নিভে যায় বারে বারে, এবারও কি নিভবে না বিজেপি জ্বালাতে পারবে? তার কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাতে আরেকটা জিনিস হচ্ছে যেটা বিজেপি বুঝেও বুঝতে পারছে না, যে বিজেপি যদি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত শতকরা 70% হিন্দু 30% মুসলমান, 30% মুসলমান মমতা পেল, আর 70% হিন্দু তারা সব বিজেপিকে ভোট দিল, তারা তো মমতা থাকতে পারে না। কিন্তু সেটা কি 2026-এ এই কাশ্মীর, মুর্শিদাবাদ থেকে কাশ্মীর, আরো কি ঘটবে ঈশ্বর জানেন, ঈশ্বর করুন যেন মানুষের আর মৃত্যু না হয়। কিন্তু এই রুটি শাখার রাজনীতিটা হবে এবং তাতে কি 70% হিন্দু বিজেপির দিকে চলে যাবে? আমি মনে করি যাবে না। তার কারণ আমাদের রাজা রামমোহন রায়ের যে হিন্দু ধর্ম, সেটার মধ্যে ব্রাহ্ম ধর্ম মিশে রয়েছে, তার মধ্যেও কিন্তু স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ইসলামের সাধনা করেছিলেন। গোবিন্দ রায় তার ইসলামের গুরু ছিল এবং সেখানে তিনি নামাজ পড়তে যেতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি যেতেন মসজিদে, এবং সেই সময় যখন ওই সময়টাতে যখন উনি মুসলিম সাধন পদ্ধতি করছিলেন, তখন তিনি নিজেকে মুসলিম ভাবতে শুরু করেছিলেন এবং মুসলিমদের মতো খাবার দাবার খেতে শুরু করেছিলেন। মথুরবাবুকে তো বলেছিলেন, মথুরবাবু সেগুলো সবগুলো আবার মানতে পাচ্ছিলেন না, কিন্তু তখন ঠাকুর নিজেকে মুসলিম ভাবছেন। এই বিষয়ে স্বামী প্রভানন্দের ইসলাম এবং শ্রী শ্রী রামকৃষ্ণ একটা খুব পুস্তিকা আছে এবং এইগুলো নিয়ে প্রচুর আলোচনা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি, প্রচুর বক্তৃতা আছে ইসলাম এবং হিন্দু ধর্ম এবং রামকৃষ্ণের উপরে, কোরআন এবং গীতা কম্পারেটিভ স্টাডি আছে। এখন এগুলো তো হচ্ছে তার একাডেমিক দিক, কিন্তু বাস্তবে এই ডিএনএটা যেহেতু বাঙালির মধ্যে আছে, এই প্লুরালিস্টিক ডিএনএ, হিন্দু মুসলমান যারা আমরা যখন বিরিয়ানি খেতে যাই তখন ওটা মুসলিম কুক বানিয়েছে বলে আমরা খাই না, কিংবা আমরা যে বসবাস করি একটা দর্জি থেকে শুরু করে আর একটা মানে কার্পেন্টার থেকে শুরু করে, তারা মুসলিম হলে বাড়িতে তাদেরকে ঢুকতে দেবো না। একটা সময় ছিল যখন মানে হাঁসের ডিম আর মুরগির ডিমের মধ্যেও হিন্দু মুসলমান বিভাজন হতো। আমি আমার মানে ঠাকুমাকেও দেখেছি যে মুসলমানদের মুসলিম আন্ডা। এখন এই মুসলিম আন্ডা, আমরা তো এখন আধুনিক হয়ে গেছি, আমরা এখন মানে তথ্য প্রযুক্তি শুধু নয়, মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিল তৈরি করে আমরা হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলে তাকে 2026-এ তাড়াতে হবে। তাড়ানোর অনেক বিষয়বস্তু থাকতে পারে, গভর্নেন্স আছে, শিক্ষা, স্বাস্থ্য, সব ইস্যু আছে। সমস্ত ইস্যু ভুলে গিয়ে শুধু হিন্দু মুসলমান করে বিজেপি এই রাজনীতি সফল হবে কিনা, আমার হাঁড়ির খবর অন্তত বলছে সফল হওয়া কঠিন। নমস্কার।